বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত 2024 উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমরা রাষ্ট্রবিজ্ঞানের অষ্টম অধ্যায় থেকে নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমরা হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করা সম্পর্কে আলোচনা করব। এটি রাষ্ট্রবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিন্তু 2024 এর উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা অনেকটাই আছে। এবং এর আগে আমি তোমাদেরকে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। যদি ওটি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখে নাও, এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হলো ভূমিকা। ভারত যুক্তরাষ্ট্রীয় হলেও এখানে অখণ্ড বিচার ব্যবস্থা শীর্ষে সুপ্রিম কোর্টের অবস্থান। রাজ্যগুলির শীর্ষে সুপ্রিম কোর্ট গঠন না করে সংবিধানের 214 নম্বর ধারা অনুসারে প্রতিটি রাজ্য একটি করে হাইকোর্ট গঠনের কথা উল্লেখ করা হয়েছে। অবশ্য সংবিধানের 231 নম্বর 1 নম্বর ধারায় সপ্তম সংশোধনে 1956 খ্রিস্টাব্দে হয় অনুসারে পার্লামেন্ট আইন করে 2 বা ততোধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। বর্তমানে 28টি অঙ্গরাজ্যের জন্য 25টি হাইকোর্ট রয়েছে। তোমরা এগুলি লিখে নিতে পারো, আবার স্ক্রিনশট করেও রাখতে পারো। এটি ছিল ভূমিকা। এরপর দেখে নাও গঠনটি। সংবিধানে হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট নয়, তাও সংবিধানের 216 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির পরামর্শক্রমে একজন প্রধান বিচারপতি ও অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হবে। তবে বর্তমানে সহকারী বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেয়ে হাইকোর্টের বিচারপতির সংখ্যা হয়েছে 50 জন। এরপর রয়েছে বিচারপতিদের নিয়োগ পদ্ধতি। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, যদিও এই নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে থাকেন। এরপর রয়েছে বিচারপতিদের যোগ্যতা। হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার জন্য নিম্নে আলোচিত যোগ্যতাগুলি থাকা প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছ, বিচারপতিকে ভারতীয় নাগরিক হতে হবে। এরপর কোনো রাজ্যের হাইকোর্টে তার অন্তত 10 বছর অ্যাডভোকেটের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা ভারতের ভূখণ্ডের অন্তর্গত যে কোনো আদালতে অন্তত 10 বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এটি ছিল বিচারপতিদের যোগ্যতা। এরপর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বিচারপতিদের কার্যকাল ও পদচ্যুতি। হাইকোর্টের বিচারপতিগণ 62 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো বিচারপতি পদত্যাগ করতে পারেন বা অন্য কোনো হাইকোর্টে বদলি হতে পারেন। অসৎ আচরণ বা প্রমাণিত অক্ষমতার অভিযোগের ভিত্তিতে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিতি ও ভোটদানকারী সদস্যদের 2/3 দ্বারা এই মর্মে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি অভিযুক্ত বিচারপতিকে পদচ্যুত করাতে পারেন। এরপর দেখে নেওয়া যাক বিচারপতিদের বেতন ও ভাতা। হাইকোর্টের বিচারপতিগণ এবং সংবিধানের 2য় তফসিল অনুসারে বেতন এবং ভাতা পান। এটি কিন্তু সংবিধানের 221 নম্বর ধারায় উল্লেখ আছে। হাইকোর্টের প্রধান বিচারপতি 2,50,000 টাকা এবং অন্যান্য বিচারপতি যারা রয়েছেন তারা 2,25,000 টাকা করে বেতন ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন। বিচার সভা বাজেট অনুমোদন ব্যতি রেখে রাজ্যের সঞ্চিত তহবিল থেকে তাদের প্রাপ্ত অর্থ প্রদান করা হয়ে থাকে। এগুলি ছিল হাইকোর্টের গঠন এবং হাইকোর্টের যে প্রধান বিচারপতি তাদের যোগ্যতা এবং কার্যকালের যে ব্যাপারটা ছিল সেগুলি আগে আলোচনা করা হলো। এরপর যেটি রয়েছে সেটি হলো হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী। এখানে দেখতে পাচ্ছ তোমরা, ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলীর বিষয়ে সুস্পষ্ট উল্লেখ থাকলেও হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা নেই। সংবিধানের 225 নম্বর ধারায় বলা হয়েছে, হাইকোর্টগুলি সংবিধানের চালু হওয়ার অব্যাহতি পূর্বে যে সকল ক্ষমতার অধিকারী ছিল বর্তমানে সেই সমস্ত ক্ষমতা ভোগ করে থাকে। তবে সংবিধান এবং উপযুক্ত আইনসভা কর্তৃক রচিত আইনের সীমার মধ্য থেকে হাইকোর্টকে তার ক্ষমতা প্রয়োগ করতে হয়। হাইকোর্ট যেসব গুরু দায়িত্বগুলি পালন করে বাস্তবে সেগুলি তার ক্ষমতা বলে প্রতিপন্ন হয়। হাইকোর্টের ক্ষমতাগুলি নিম্নে আলোচনা করা হলো। এখানে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূল এলাকা। হাইকোর্টের মূল এলাকার মৌলিক অধিকার বলবৎকরণের মামলাগুলি বিচার করা হয়। রাজস্ব সংক্রান্ত বিরোধের বিচার হয়।
হাইকোর্টের মূল এলাকায়। যদিও সংবিধানের 42তম সংশোধনে যেটি 1976 খ্রিস্টাব্দে হয়, ফলে রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা হাইকোর্টের মূল এলাকা থেকে স্থানান্তরিত হয়, কিন্তু সংবিধানের 44তম সংশোধন যেটি 1978 খ্রিস্টাব্দে হয়েছিল, রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা পুনরায় হাইকোর্টের মূল এলাকায় ফিরিয়ে আনা হয়েছে। দেওয়ানি মামলার ক্ষেত্রে কলকাতা, মুম্বাই, চেন্নাই হাইকোর্টের মূল এলাকা হিসেবে স্বীকৃত। এরপর যেটি রয়েছে সেটি হলো আপিল এলাকা। প্রত্যেক রাজ্যের হাইকোর্টগুলি হলো সেই রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার আপিল নিম্নতম আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। দেওয়ানি মামলার ক্ষেত্রে বিষয়গুলি হলো জেলা জজ এবং সহকারী জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি আপিল করা চলে। এই ধরনের আপিল হলো প্রথম আপিল। এরপর আবার নিম্নতম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল বিচার করতে গিয়ে হাইকোর্টের অধীনস্থ কোনো বিচারালয় যে রায় দেয় তার সঙ্গে যদি আইন পদ্ধতিগত কোনো প্রশ্ন জড়িয়ে থাকে, তবে সেই রায়ের বিরুদ্ধে পুনরায় হাইকোর্টে আপিল করা যায়। এই ধরনের আপিলকে বলে দ্বিতীয় আপিল। তাছাড়া হাইকোর্টের কোনো বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যায়। এরপর 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো লেক জারির ক্ষমতা। রাজ্যের ভূখণ্ডের মধ্যে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব এবং সংবিধানে হাইকোর্টগুলির উপর ন্যস্ত করেছে। সংবিধানের 226 নম্বর 1 নম্বর ধারা অনুযায়ী এরূপ গুরুদায়িত্ব পালনের জন্য হাইকোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বন্দি প্রত্যক্ষকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণা প্রভৃতি লেখ জারি করতে পারে বা আদেশ দিতে পারে। এছাড়াও হাইকোর্ট নাগরিকদের সাধারণ আইনগত অধিকারগুলি ক্ষুণ্ণ হলেও লেখ জারি করতে পারে। যদি হাইকোর্ট মনে করে তার মধ্যে প্রতিকার নিহিত রয়েছে, তবে সে এরূপ লেখ জারি করতে পারে। এবার 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো মামলা অধিগ্রহণের ক্ষমতা। সংবিধানের 288 নম্বর ধারা অনুসারে কোনো নিম্ন আদালতে চলা কোনো মামলার সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে থাকলে হাইকোর্ট উক্ত মামলাটি নিজের হাতে তুলে নিয়ে বিচার করতে পারেন। এবার 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো তত্ত্বাবধানের ভূমিকা। রাজ্যের সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর হাইকোর্টের প্রশাসনিক ও বিচার বিষয়ক তত্ত্বাবধানের ক্ষমতা ন্যস্ত করা হয়েছে 287 নম্বর ধারা। অধীনস্থ আদালতগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব হাইকোর্টের উপর ন্যস্ত করা হয়েছে। রাজ্যপাল জেলা জজের নিয়োগ, পদোন্নতি, বদলি প্রভৃতি বিষয়ে হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে থাকেন। এবারে 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো অন্তর্বর্তীকালীন আদেশ জারির ক্ষমতা। হাইকোর্ট কোনো মামলার চূড়ান্ত বিচার সাপেক্ষে অন্তর্বর্তীকালীন আদেশ যথা ইনজাংশন ইত্যাদি জারি করতে পারেন। সংবিধানের 42তম সংশোধনের ফলে হাইকোর্টের এই ক্ষমতা কিছুটা হ্রাস পায়, কিন্তু সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে পুনরায় এই ক্ষমতা হাইকোর্টকে ফিরিয়ে দেওয়া হয়। এবারে 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বৈধতা বিচারের ক্ষমতা। হাইকোর্ট সংবিধান নির্দিষ্ট সীমার মধ্য থেকে আইনের বৈধতা বিচার করে। সে আইন কেন্দ্রীয় আইনসভা প্রণীত হতে পারে অথবা রাজ্য আইনসভা প্রণীত হতে পারে। সংবিধানের 42তম সংশোধনের ফলে কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা হাইকোর্টের নিকট থেকে কেড়ে নেওয়া হয়। সংবিধানের 43তম সংশোধনের দ্বারা এই ক্ষমতা হাইকোর্টকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো অন্যান্য ক্ষমতা। হাইকোর্ট অন্যান্য যে দায়িত্বগুলি বা ভূমিকাগুলি পালন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাইকোর্টগুলি অভিলেখ বা নথি আদালত হিসেবে কাজ করে। আদালত অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দানের ক্ষমতা ও হাইকোর্ট প্রদান করা হয়ে থাকে। সঠিকভাবে বিচার কার্য পরিচালনার জন্য হাইকোর্ট নিজের হাতে প্রয়োজনীয় কিছু নিয়মকানুন প্রণয়ন করতে পারে। এরপর যে লাস্ট পয়েন্টটি রয়েছে সেটি হলো উপসংহার। হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করে বলা যায় যে এই আদালত রাজ্যের বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। যদিও হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত নয়, কারণ স্থায়ী বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অযথা কালক্ষেপ করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।